আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬ জুলাই। সাথে আছে আমি নুসরাত জাহান জেরি। দর্শক, ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেন। এরপরে এই সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী এবং অন্যান্য দল এবং অনেকের সঙ্গে সরকারের মতবিরোধ বা মতের অমিল। আমাদের আজকের বিষয়বস্তু, কেন এই দূরত্ব এবং কেন এই মতের অমিল। ৫ আগস্ট বা ৩৬শে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় সরকারের। এরপর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের মধ্য থেকে উপদেষ্টা হন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারের পাশে থেকে কাজ করে যাচ্ছিলেন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া অন্যরাও। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি জানালে তা পূরণও হয়। কিন্তু প্রথম বিপত্তি বাধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবি জানানোর পর। এরপর অনেক ক্ষেত্রেই সরকারের বিপক্ষে কথা বলেছেন আন্দোলনে নেতৃত্বদানকারীরা। ১০ নভেম্বর দুজন উপদেষ্টাকে নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের নিয়োগ বাতিলেরও দাবি জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা বিভিন্ন দাবিতে সড়কে আন্দোলনও করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিভিন্ন অভিযোগ করে সংবাদ সম্মেলনও করেছেন। একুশে জানুয়ারি রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির ঘটনায় আহত হন ৭ জন। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি দাবির বিরোধিতা করেছে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। আর জাতীয় নাগরিক কমিটির সাথেও মতভেদ প্রকাশ্যে এসেছে বিএনপির। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, যদি বর্তমান অন্তর্বর্তী সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই এ সরকার নির্বাচন করা পর্যন্ত থাকতে পারবেন, তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এ প্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বলেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত। দর্শক, এই মুহূর্তে ডেডলাইন ৩৬ জুলাই স্টুডিওতে অবস্থান করছেন সাকিন শাবাব এবং আমাদের সঙ্গে আরও আছেন নাফসিন মেহনাজ আজিরিন। আপনারা দুইজনেই হলো যে জুলাই গণ অভ্যুত্থানে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আপনাদের কি মনে হয় যে জুলাই আগস্টে আমরা দেশের মানুষের এবং সব শ্রেণী পেশার এবং মাধ্যমের মানুষদের মাঝে যে ঐক্য দেখেছি, যে ঐক্যবোধ দেখেছি, সেটা হলো যে আপনি ২০২৫-এর এই সময়ে এসে জানুয়ারিতে এসে কি মনে হয় আপনার যে সেই একই রকম ঐক্য কি এখনো, ইউনিটি কি এখনো মানুষের মাঝে আছে? অবশ্যই আছে। কারণ হচ্ছে দেশের স্বার্থের জন্য সব মানুষ এক হবে। আপনি আপনার দলমত নির্বিশেষে আপনার একটা আলাদা বিচার বিশ্লেষণ থাকতে পারে, আপনার আলাদা একটা মতবাদ থাকতে পারে, আপনার আলাদা একটা ইচ্ছা থাকতে পারে, সেটা ডিফারেন্ট। কিন্তু যখন ওয়েন ইট কামস টু ইয়োর কান্ট্রি, যখন এটা আপনার দেশের উপর আসে, তখন দেশের জন্য সবাই এক হয়ে যাবে। সকল পাবলিক, সকল প্রাইভেট, সকল ছাত্র জনতা সব এক হয়ে যাবে, যেমনটা আপনি দেখেছেন। আমি দেশের প্রশ্নে বলছিলাম না সেকেন্ড সাহেব, আমি বলছিলাম যে ওভারঅল যদি, যেটা আপনি নিজেই বললেন আমাকে, যে দল মত, এবং আমি সেই দলের কথা যদি বলি, ভিন্ন ভিন্ন শাখা প্রশাখা যাই বলে না কেন,
যখন দেখেছি জুলাই আগস্টে সবাই হলো এক বাক্যে হলো যে একসাথে ছিল, কিন্তু এই মুহূর্তে এসে যদি আমরা একটু বিশ্লেষণ করি বা আমরা যদি একটু দেখি খালি চোখে যা দেখা যায়, তাতে দেখা যাচ্ছে কোথায় যেন একটা সুর কেটে গেছে, তাল কেটে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একে অপরকে দোষারোপ, কেউ বলছে যে আমাদেরকে জিজ্ঞেস করা হয়নি, কেউ বলছে না আমাদেরকে তো জিজ্ঞেস করেছে। মানে সেই একটা পেজে আসলে সবাই নেই আর কি, সেই আলোকপাতের, মানে আপনি যদি আলোকপাত করতে চান সেই ব্যাপারটায় কি মনে হয়? সেটা তাহলে আমি বলি, দেখেন জুলাই গণ অভ্যুত্থানটার আগে কেউ কিন্তু তার নিজের দলের এজেন্ডা সামনে আনতে পারতেছিল না, নিজের দলের পরিচয়ে সে কোনো রাজনৈতিক ব্যানারে বের হতে পারছিল না, কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে সামনে আসতে পারছিল না। এখন যখন দেশ যখন স্বাধীন, তখন এখন সবাই সবার নিজ নিজ রাজনৈতিক পরিচয়ে ফিরে যাচ্ছে, সবার রাজনৈতিক এজেন্ডাটা সামনে নিয়ে আসতেছে। এখন দেখেন আপনার একটা দেশ, যে দেশের মধ্যে এত রাজনীতিটা সবচেয়ে বেশি আমরা চর্চা করি, সেখানে এত ধরনের মাথা, এত ধরনের আপনার নেতা, সকলের একটা আলাদা আলাদা করে একটা নিজস্ব মতবাদ আছে। তারা হয়তো ওটা ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করে দেশের স্বার্থে, কিন্তু ওই একটা জিনিসই কিন্তু সব জায়গাকে সবাইকে এক জায়গায় গাঁথা করে, যে সেটা হচ্ছে যাই হোক না কেন দেশ সবার আগে। আই বিলিভ যতগুলো পলিটিক্যাল পার্টিস আছে এবং ছাত্ররাও যারা আছে, ছাত্রদের মধ্যেও অনেকগুলো সংগঠন আছে, সবাই এক সুতোয় বাঁধা, সেটা হচ্ছে ফ্যাসিজমের বিরুদ্ধে, এবং আমরা দেশের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। আচ্ছা আজরিন, আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে যেটা আমাকে সাকিন সাহেব আমাদেরকে বললো মাত্র, যে তখন হয়তো নিজস্ব ব্যানারে আসতে পারেনি, এজেন্ডা ছিল না, কিন্তু ফেরত গেছে যার যার দলের ব্যানারে অথবা, তো ব্যাপারটা কিন্তু দিন শেষে রাজনীতি, এবং রাজনীতি তো দেশের ঊর্ধ্বে না, রাজনীতি দেশের জন্যই, রাজনৈতিক দলগুলো দেশের জন্য, জনগণের জন্য, ক্ষমতা এবং হলো যে দায়িত্ব তো আছেই সাথে। কিন্তু তাহলে কেন এই দেশের, দিন শেষে তো দেশই আমাদের সবার আগে, দেশের প্রশ্নে, দেশের স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য সংগঠনগুলো যারা সচেতনভাবে, মানে একদম ওতপ্রোতভাবে রাজনীতিতে প্র্যাকটিক্যালি অংশগ্রহণ না করলেও যারা আছে জড়িত, তারা কেন একটা পেজে থাকতে পারছে না, কেন একটা সিদ্ধান্তে আসলে টিকে থাকতে পারছে না, কেন তাদের ভিন্ন ভিন্ন সিদ্ধান্তগুলোকে আমরা আসলে একটা মিডল গ্রাউন্ডে হোল্ড করতে পারছি না? কি মনে হয় আপনার? আসলে 5 আগস্টের আগে আমাদের সকলের যারা আন্দোলনে ছিল তাদের ব্যানার একটাই ছিল, সেটা হচ্ছে ছাত্র ব্যানার। এখন যেটা হয়েছে যে এখন ছাত্র ব্যানারে বিভিন্নভাবে আমরা ভাগ হয়ে গিয়েছি, যে এখন আর কিন্তু ছাত্র ব্যানারটা নেই, এখন আমরা হচ্ছে কি বিভিন্ন, মানে যেটা সাকিন বললেন যে রাজনৈতিক সবার বিভিন্ন ধরনের ব্যানার ছিল, এখন সেই রাজনৈতিক সে প্রত্যেকেই তাদের এজেন্ডাটা বাস্তবায়ন করতে চাচ্ছে, প্রত্যেকের মতো করে কাজ করতে চাচ্ছে। তাই হচ্ছে আমি পার্সোনালি বিলিভ করি যে এটা ভাগ হয়ে গিয়েছে, কারণ সবাই সবার মতো করে কাজ করতে চাচ্ছে, সবাই দেশের জন্য কাজ করতে চাচ্ছে, সবাই এক, আমি মনে করি সবাই আমরা এখনও এক আছি, দেশের জন্য, দেশের স্বার্থের জন্য আমরা এক আছি, তবে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্মে বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছি। আচ্ছা সাকিন সাহেব, এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনার কি কোনোভাবে মনে হয় যে আন্দোলনের নেতৃত্বদান যারা করেছেন, বা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এবং যে ছাত্র ব্যানারের যারা আছেন, শিক্ষার্থী ব্যানারের, তাদের কি কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে মনে হচ্ছে না আপনার? এটার একটা হচ্ছে দ্বিপাক্ষিক অ্যান্সার আছে। প্রথম অ্যান্সারটা হচ্ছে কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তাদের সাথে হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্টতা অনেক বেশি, কারণ আমাদের দুজন ছাত্র উপদেষ্টা অলরেডি হচ্ছে ওইখানে প্রস্তুত, ওইখানে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রয়েছেন। কিন্তু সকল আমাদের শিক্ষার্থী কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়েরও আছে, মাদ্রাসার আছে, 7 কলেজের আছে। সো যারা এই আন্দোলনটা করেছে, যারা কলেজের আছে, স্কুলের আছে, স্কুলের কলেজের সবার আছে, যারা এই আন্দোলনটা করেছে, তারা তো সবাই তো আর সরকারের সাথে বসে পলিসি মেকিংয়ের জায়গাটা বসতে পারতেছে না। এখন এই পলিসি মেকিংয়ের জায়গাটা বসতেছে কারা? ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই। আর এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় দেখেন, এটা সবাই, এটা আমি নিজেও এই শোতে এসে বারবার বলেছি এবং আগে অনেকেই বলেছে যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান ছাড়া এই গণ অভ্যুত্থানটা কখনোই টিকতে পারতো না বা হতোই না। সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আপনি যখন পিছিয়ে রেখে আপনি পলিসি মেকিংয়ে যাবেন, আপনি হচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেবেন, সেক্ষেত্রে তো আপনার এই ধরনের প্রশ্ন আসতেই পারে যে ছাত্ররা কি আসলে কি সরকারের সাথে এখনও কি যোগসূত্র আছে, নাকি সরকার নিজের মতো করে চলছে? শুনলাম সাকিন সাহেবের উত্তর, আমি একটু এই সেম প্রশ্নের উত্তর আপনার কাছেও চাইবো আজরিন, যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে হলো যে এই যে জুলাই আন্দোলনকারীদের একটা বিভেদ, মানে একটু দূরত্ব তৈরি হয়েছে কিনা আপনার পিওভি থেকে একটু জানতে চাই। আমি পার্সোনালি বিলিভ করি বিভেদটা তৈরি হয়েছে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে, কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি না থাকতো, যেভাবে সাকিন বললেন, যে আমিও মনে করি যে আসলেই এই অভ্যুত্থানটা হচ্ছে গিয়ে সফল হতো না।
এখন যে বিভিন্ন সেক্টরে আমরা দেখছি যে কাজ হচ্ছে বা দেশ সংস্কারের জন্য বিভিন্ন জায়গা থেকে হচ্ছে গিয়ে স্টুডেন্টদেরকে নেওয়া হচ্ছে কাজের জন্য, সেক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষার্থীরা কিছুটা পিছিয়ে আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুটা পিছিয়ে আছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওরকম দেশ সংস্কারের কাজে বা পলিসি মেকিংয়ের জায়গাগুলোতে ওরকমভাবে ইনভলভমেন্টটা নেই, বা আমাদের ওরকম প্ল্যাটফর্মটা বা ওরকম জায়গাটা আমাদেরকে তৈরি করে দেয়া হচ্ছে না। তাই হয়তো বা এই দূরত্বটা আমাদের আসলে বলতে গেলে পাবলিক প্রাইভেট বলবো না, কিন্তু পাবলিকের যেভাবে তাদের অবস্থানটা ধরে রাখতে পেরেছে বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যেভাবে কথা বলতে পারছে বা ভালো মতো ডিসকাশন করতে পারছে, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তারা সেভাবে আসলে জায়গা করে নিতে পারছি না। তাই দূরত্বটা আমি বলবো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথেই হয়েছে। সাকিন শাবাব, আপনাদের দুইজনের কথা শুনে যেটুকু বুঝতে পারলাম, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকার পক্ষের হয়, সরকারের সংশ্লিষ্ট মানে তাদের সঙ্গে যদি হলো যে কন্টিনিউয়াস যোগাযোগ এবং পলিসি মেকিংয়ের জায়গাটায় তারা আসলে থাকে, দিন শেষে যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারের দূরত্বটা তৈরি হয়ে থাকে, তাহলে কি দিন শেষে এটা আসলে একটা বিশ্ববিদ্যালয়, নট ইভেন পাবলিক, ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে না ব্যাপারটা? না, আসলে বিষয়টা হচ্ছে যে এখন সিচুয়েশন যেদিকে আগাচ্ছে, যেভাবে আর কি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ডমিনেটেড হচ্ছে, কিন্তু ওইভাবে হাইলাইটেড হচ্ছে না। ধরেন এই আন্দোলনে যেভাবে স্টেক আমরা একটা হোল্ড করি, স্টেকের কথাও বাদ দিলাম, আমাদের আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চায় কি রাষ্ট্রের একটু কিছু তাদের নিজেদের চিন্তাভাবনা মতবাদ যেন তারা ওখানে উপস্থাপন করতে পারে, ওই পলিসি মেকিংয়ে যেতে পারে। ঢাকা ভার্সিটি ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটি এটা কখনোই সম্ভব না। কারণ কি, আমরা যতই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হোক, আমরা কিন্তু এখনও চেষ্টা করতেছি কি যে আমরা যেন পলিসি মেকিংয়ের জায়গাটায় পৌঁছাতে পারি দেশের স্বার্থে। আপনি প্রথমেই বলেছেন দেশের স্বার্থে আমরা এক কিনা, দেশের স্বার্থে আমরা কখনোই ডিভাইড অ্যান্ড পলিসি, যে রুলটা আওয়ামী লীগ সরকার খেলে গিয়েছে, ওই ডিভাইড অ্যান্ড রুল অ্যান্ড পলিসিতে মধ্যে আমরা নাই। আমরা দিন শেষে একটাই, আমরা শিক্ষার্থী। এখন সে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী আর আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে আমাকে এখন দিচ্ছে না, আমি হয়তো বা তাকে দিতে বাধ্য করতে পারি, কিন্তু তার মানে এই না তার সাথে আমি শত্রুতা ক্রিয়েট করব। শত্রুতা ক্রিয়েট করলে তাহলে আমার আর ওই রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিফারেন্স কি থাকলো? স্টুডেন্টদের মধ্যে কোনো ডিভাইডেশন কখনো ক্রিয়েট করা যাবে না। আচ্ছা, এই যে হলো যে আপনারা বলছেন যে, আমি আজরিন আপনার কাছে একটু জানতে চাই, তা হলো যে ওরা যেহেতু শত্রু না এবং পলিসি মেকিংয়ের জায়গায় যেহেতু আপনারা এক হতে চাচ্ছেন, সেটার জন্য আসলে কি করা যেতে পারে বলে মনে করেন আজরিন? যে কি করলে হলো যে সবাই মিলেমিশে আবার হলো যে একটা মিডল গ্রাউন্ডে থেকে হলো যে স্টেক হোল্ডার হিসাবে হোক, সেটা হলো যে আপনারা অবদান বলি আমরা, বা ভবিষ্যতের পরিকল্পনাকে মাথায় রেখে আমরা কি ধরনের সিদ্ধান্ত নিলে হলো যে আমাদের এই দূরত্ব বুঝবে এবং আমরা আসলে সেই পুরনো ভ্রাতৃত্বপূর্ণ পজিশনটাতে ফেরত যেতে পারবো? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো ডিভাইডেশন নেই আমাদের মধ্যে, আমরা বলবো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিছুটা আমরা পিছিয়ে পড়েছি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এগিয়ে পড়েছে, কিন্তু আমি মনে করি যে এগেইন দেশের স্বার্থে আমরা সবাই এক। আমরা যখন কোনো একটা ডিসিশনে আসতে চাই বা কোনো একটা ডিসিশন মেকিং করতে চাই, তখন কিন্তু আমরা সবাই হচ্ছে গিয়ে একসাথে একটা, আমি মনে করি যে ডিসকাশনের মাধ্যমে, কারণ আমরা যদি কথা বলার মাধ্যমে যদি আমরা মানে ব্যাপারটা সলিউশন করতে পারি যে আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি। দেশের স্বার্থে আমরা সবাই ডেফিনেটলি এক, আমরা একই সূত্রে গাথা, কিন্তু আমি মনে করি যে আমরা যদি ডিসকাশন করতে পারি একসাথে যে আমরা এরকম একটা কিছুতে আমরা পার্টিসিপেট করতে চাচ্ছি বা আমরা একসাথে কাজ করতে চাচ্ছি, ডিসকাশনের মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা একই একটা মিডল গ্রাউন্ডে আমরা আসতে পারবো। আচ্ছা, বা দুর্দান্ত, শুনেই ভালো লাগছে যে আপনাদের কথা শুনে মনে হলো যে না, আসলে যেরকম বিভেদের কথা আমরা ভেবেছি সেরকম বিভেদ বোধহয় নেই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে তারপরও, সেটা হলো যে সাকিন শাবাব, আমরা দেখতে পাই যে আপনি বললেন এরকম বিভেদ আসলে নেই, দেশের স্বার্থে আমরা সবাই এক। কিন্তু এই যে গত কিছু মাস ধরেই আমি বলবো, আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা হলো যে মানে অভ্যন্তরীণ যেই হলো যে হামলা, পাল্টা হামলা, সংঘর্ষ, আন্দোলন, তার মাঝখানে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু কিছু থামছে না। এবং সেটা কিন্তু যদি আমরা ধরি যে ওই হিসেবে পতিত সরকারের হলো যে কেউ যে করছে, ব্যাপারটা এরকম না। আমাদের শিক্ষার্থীদের মাঝখানে কিন্তু এই মনোমালিন্য, তার থেকে হলো যে তাদের চাওয়া দাবি দেওয়া, সেগুলো নেই। এগুলো আসলে কেন হচ্ছে এবং কিভাবে এগুলো সমাধান করা উচিত ছিল বা উচিত বলে মনে করেন? আচ্ছা, প্রথমত সমাধানের বিষয়টা যদি আমি আগে টানি,
তাহলে হচ্ছে দেখেন প্রথম যে আপনি যেহেতু মাসের পর মাস টানলেন, আমিও তাহলে এটা বলি, মাসের পর মাস ধরে আমরা চেষ্টা করতেছি কি যে ওই যে প্যানেলটা আছে, যে প্যানেলটা পলিসি মেকিং এর সাথে যুক্ত, ওদের সাথে আমরা বসতে চাচ্ছি। আমরা এখনো বলি যে আসলে আমরা বসে কথা বলি, লেটস ফিক্স দিস আউট, কি হয়েছে সেটা আমরা দেখি, ডিসকাস করি। আমরা একসাথে কাজ করলে এই ঝামেলাগুলো হয় না। কিন্তু এই আন্দোলন সংঘর্ষগুলো কেন হচ্ছে, এটা হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দলের এজেন্ডা আছে এখানে। এই এজেন্ডাটা যে আওয়ামী লীগের, এটা আর বলে এখন আর লাভ নেই। এখন এজেন্ডা অনেক দলেরই আছে, যে কারণ এখন সামনে যেহেতু জাতীয় নির্বাচন, সবাই সবার মতো করে জিনিসটা নিয়ে উঠতে চাবে। শিক্ষার্থী কিন্তু কম না, শিক্ষার্থী অনেক, বাংলাদেশে অনেক শিক্ষার্থী। এখন সবাই চায় যে তার ইমপ্লিমেন্টেশনটা যেন রাষ্ট্রের ক্ষেত্রে যেন হয়, সে যেন রাষ্ট্রে যেন কোনোটা দায়িত্ব পালনের দিকে সে যেন আগাইতে পারে। এখন আপনি যখন হচ্ছে লাখ লাখ শিক্ষার্থীকে যখন আপনি ডাকবেন এবং তাদেরকে কিন্তু আপনি সবাইকে কিন্তু বসাতে পারবেন না ওই পলিসি মেকিংয়ের জায়গাতে, এটাও আপনার চিন্তা করতে হবে। সো তার মধ্যে থেকে আপনার লিডারশিপটাকে আপনার সামনে নিয়ে আসতে হবে। এখন এই কিছুদিনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ছাত্র গ্রুপের মধ্যে অনেকগুলো লিডার, এখন এতগুলো লিডার নিয়ে তো আর বসে তো আর কাজ করা সম্ভব না। তো এই কারণে আর কি তখন হচ্ছে কি যে একটা সংঘর্ষে জোড়ানো হচ্ছে বা কথা কাটাকাটি হচ্ছে, হাতাহাতি হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে তখন হচ্ছে, বাট এটার জন্য আমার কাছে মনে হয় একটা সিম্পল সলিউশন, সবাই আসুক, সব লিডারগুলোই আসুক, এসে আমরা বসি, সব নেতাগুলো আসুক, আমরা বসে এই জিনিসটা ডিসকাস করি। বসে কথা বলার মাধ্যমেই সব ধরনের সলিউশনগুলো বেরিয়ে আসে। আজরিন, এই মুহূর্তে দেশের কল্যাণে আমাদের আসলে কি করা উচিত বলেন তো? কি মনে করেন আপনারা? তো ওই যে ছাত্র প্রতিনিধি বা হলো যে শিক্ষার্থী প্রতিনিধি, ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আপনারা আছেন, আপনাদের সাথে আছে, সেই তরুণ প্রজন্মের ভাবনার আলোকে যদি আপনি আমাদেরকে একটু জানাতেন এবং আমাদের দর্শকদেরকে যদি একটু জানাতেন যে দেশের কল্যাণে এই মুহূর্তে আমাদের যুব সমাজ বা তরুণ সমাজ কি চাচ্ছে। প্রথমত আমাদের মধ্যে যদি কোনো ধরনের বিরোধ থাকে, সেটাকে আমি মনে করি যে ডিসকাশনের মাধ্যমে আমরা সলভ করতে পারি। এবং এই যে বিভিন্ন দল শ্রেণী ভাগ হয়ে পড়েছে, সেই ভাগটাকে আমরা একত্র করতে চাচ্ছি। আমরা দেশের জন্য, দেশের স্বার্থে আমরা সবাই একসাথে হয়ে কাজ করতে চাচ্ছি। আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন ধরনের যে আমাদের মধ্যে যে বিরোধটা তৈরি হচ্ছে বিভিন্ন দলের সাথে, সেগুলো আমরা আসলে বসে আমি মনে করি সমাধান করাটা সবার আগে দরকার। সংস্কার আমরা চাই, সবার আগে সংস্কার, তারপরে বিরোধটা আমি মনে করি যে কমানো দরকার। তারপরে একসাথে বসে কাজ করে আমরা দেশের জন্য এই মুহূর্তে যে আমাদের দেশের কল্যাণে কোনটা করা সবচেয়ে বেশি দরকার, আমি মনে করি সেটা আমাদের আগে ভাবা উচিত। সাকিন শাবাব, আজরিন একটি কথা বলেছেন যে শিক্ষার্থীদের সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর যে মতভেদ বা একটু বিভেদ, সেটা আসলে কেন হচ্ছে বলেন তো? শিক্ষার্থীদের সাথে কি অন্যান্য রাজনৈতিক দলগুলোর, তারা কি তাদেরকে আসলে হুমকি স্বরূপ ভাবছে, বা কি কি কারণে মতভেদ, এই ভেদটা এবং হলো যে এই মতের অমিল যেটাকে আমরা বলে থাকি, বিরোধটা একটু বলবেন? না, প্রথমত হচ্ছে শিক্ষার্থীদের সাথে রাজনৈতিক দলের অমিল, মতবাদের অমিল, আসলে এটা তেমনভাবে এতটা বেশি আর্জফুল না, এতটা বেশি হাইলাইটেড কিছু না, খুব ইন্টেন্স পর্যায়ে না। এটা হচ্ছে কি যে রাজনৈতিক দলগুলো, তো আমি প্রথমে বলেছি সবগুলো রাজনৈতিক দলের নিজ নিজ এজেন্ডা রয়েছে। এখন আমরা যারা শিক্ষার্থী, যারা হচ্ছে আন্দোলনটাতে আমরা সফল করেছি, অবশ্যই এখানেও রাজনৈতিক দলের লোকজন ছিল যারা হচ্ছে ওই সময় শিক্ষার্থী পরিচয় ছিল, কারণ তারা তাদের ব্যানারটাকে সামনে আনতে পারছিল না, তারাও আছে আমাদের সাথে। এখন সমস্যাটা হয়ে দাঁড়িয়ে গেছে কি যে আমাদের নির্বাচনটা নিয়ে। এখন আমরা যারা আছি তারা চাচ্ছি যে সংস্কারটা যেন আগে হোক, এরপর নির্বাচন। এখন এখানে কয়েকটা রাজনৈতিক দল আছে যারা হয়তো বা চাচ্ছে যে না, এখানে নির্বাচিত সরকার প্রয়োজন, এরপর এটা সংস্কার হোক। এখন এটা নিয়ে আমাদের মধ্যে হয়তো বা একটা কথা, আমরা কথার মধ্যে আছে, একটা সংলাপে আছি, বাট বিভেদ বলতে কোনো কিছু নেই। শিক্ষার্থীরা সবসময় রাজনৈতিক দলগুলোর সাথে আছে, যদি না রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীর উপরে কোনো অত্যাচার, নিপীড়ন বা যেটা আওয়ামী লীগ করেছে সেরকম যদি না করে। তো আমি আপনার উত্তর থেকে হলো যে সাকিন শাবাবকে হলো যে প্রশ্নটি করেছিলাম, এবং আমি সেই প্রশ্নটি আমি আপনাকে করতে চাই, সেম প্রশ্ন উত্তরটি আমি আপনার প্রিয়বে একটু জানতে চাইবো যে আপনি কেন ভাবেন বা ভেবেছেন যে শিক্ষার্থীদের সাথে যেই দূরত্ব রাজনৈতিক দলগুলোর, আপনাকে কোনো কারণে মনে হয় আজরিন তারা আসলে স্বাভাবিকভাবেই নতুন একটা শিক্ষার্থীদের মাঝখানে যে লিডারশিপ বা যে নতুন একটা দল মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এই ধরনের কোনো থাকে না যে তারা আসলে হুমকি স্বরূপ দেখছে শিক্ষার্থীদের এবং তাদের এই দলটাকে এবং তাদের এই অ্যাকসেপ্টেন্সটাকে, কি বলে মনে হয় আসলে? আমি আসলে মনে করছি না অন্যান্য দলগুলো এইভাবে হুমকি স্বরূপ দেখছে, কারণ বাংলাদেশের জনগণ চায় যে একটি নতুন দল আসুক বা একটি নতুন দল গঠন হোক।
ছাত্রদের মাধ্যমেই সেটা দলটা গঠন হোক, কারণ আমাদের যে অভ্যুত্থানটা হলো সেটা তো ছাত্রদের মাধ্যমেই হলো, ছাত্র জনতার অভ্যুত্থান। তো জনতাও চাচ্ছে এখন একটি নতুন দল আসুক, দল গঠন হোক। সেক্ষেত্রে আমি বলবো যে অন্যান্য দলগুলো হয়তো এখানে তাদের মতবিরোধ থাকতে পারে, আবার তারা আমাদের ওয়েলকামও জানাতে পারে, কিন্তু আমি মনে করি যে আসলে ছাত্ররা যদি একটি নতুন দল গঠন করে সেটি আমি পার্সোনালি বিলিভ করি যে দেশের জন্য ভালো হবে এই মুহূর্তে। কারণ আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে নেই, সেক্ষেত্রে দল আছেই বলতে গেলে বিএনপি আপনার পাশাপাশি আমি বলতে পারি জামাতও আছে। সেই ক্ষেত্রে আমি বিএনপি আবার এক এক সময় তাদের হচ্ছে গিয়ে কথা এক এক রকম আসতে পারে, যে তারা চাচ্ছে যে আমরা আসি আবার আসি না, কিন্তু আমি মনে করি যদি আমরা একটা দল গঠন করি সেক্ষেত্রে তারা আমাদের ওয়েলকাম জানাবে এবং আমরা সমঝোতার মাধ্যমে বা হচ্ছে গিয়ে আমরা তাদের সাথেও সংলাপে বসবো। ধন্যবাদ আপনাকে আজরিন। সাকিন সাহেব, আমি একটি প্রশ্ন করেছিলাম আজরিনকে যে এই মুহূর্তে দেশের কল্যাণে আসলে আমরা কি চাই, যুব সমাজ কি চায় এবং তরুণ সমাজ আসলে কি চায় ভবিষ্যতের জন্য, আপনার কি মনে হয় আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে একটু জানাবেন। তরুণ সমাজ, আমি যেহেতু একজন তরুণ আমি সেই হিসাব করেই বলি যে চাই যে বাংলাদেশ হচ্ছে এখন এমন একটা পর্যায়ে আছে সংস্কারের প্রয়োজন। সংস্কার বলতে যে শুধুমাত্র সংস্কার এক দুইটা ক্ষেত্রে তা না, প্রতিটা সেক্টরে বাংলাদেশের সব জায়গাতে, জেলা উপজেলা সব জায়গাতে বাংলাদেশ এখন যদি ঠিক না হতে পারে, এখন যদি বাংলাদেশ দুর্নীতিমুক্ত না হতে পারে এবং ওই যে আমরা যেটা কথা শুনতেই আছি যে উন্নয়নশীল সেই উন্নয়নের একবারে কাছে যে না পৌঁছাতে পারে, তাহলে বাংলাদেশ আগামী 100 বছরও পৌঁছাতে পারবে কিনা আমার সন্দেহ। এই তরুণ সমাজ যারা হচ্ছে আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছে বা যারা এই আন্দোলনে ছিল, তারাই হচ্ছে দেশের জন্য সামনে একটা খুব ভালো কিছু করে আনতে পারে বলে আমি আশাবাদী। কেন করবে? কারণ এই তরুণ সমাজ চায় একতাবদ্ধ হতে, যেটা আমরা করে দেখিয়েছি। 24-এর গণ অভ্যুত্থানে আমরা এক হয়েছি, এক হয়ে আমরা একটা ফ্যাসিস্টকে সরিয়ে দিয়েছি এবং এরপরে আমরা আরও এতটা সচেতন ছিলাম যে আমরা আমাদের কান্ট্রির ইকোনমি কলাপস করতে দেইনি। আপনি শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেন, শ্রীলঙ্কার গভর্নমেন্ট ফল করছে, শ্রীলঙ্কার কান্ট্রির ইকোনমি কোলাপস করছে, বাট বাংলাদেশের কান্ট্রির ইকোনমিক্স এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোলাপস করেনি। এটা আমাদের যুব সমাজ এবং আমরা যারা আছি অবশ্যই আমি তাদেরকে ক্রেডিট দিতে চাই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে একটু উপর নিচ হতে পারে, সবার তো আর মন রক্ষা করে মানে চলা সম্ভব নয়, তবে আমরা যদি এক হয়ে থাকতে পারি এবং আমরা যদি একটা সুতোয় গাঁথা হই যে সবার আগে বাংলাদেশ, তাহলে আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর বাংলাদেশ ক্রিয়েট করতে পারবো, এটাই আমি আশা ব্যক্ত করতেছি। ধন্যবাদ আপনাকে সাকিন সাহেব এবং আপনাকে অনেক ধন্যবাদ আজরিন। প্রিয় দর্শক, রাজনৈতিক দলগুলো, ছাত্র জনতা, দেশের স্বার্থে আসলে সবাই এক। আজকের টেকওয়ে এই পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহান জেরি। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রসঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।